হাদি এমন কোনো বড় কেউ নয়। হাদিকে সবাই চেনে অশ্রাব্য কুৎসিত গালাগালির জন্য। শান্তি কবে ফিরবে বাংলাদেশে? তারা চায় যুদ্ধ হোক, গৃহযুদ্ধ চলুক, ভারত আক্রমণ করুক। আজকে বাংলাদেশ জঙ্গিদের হাতে। বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের উপরে আক্রমণ হচ্ছে। তারা ইসলাম প্রচার করছে না, তারা যেটা করছে তারা উগ্র মৌলবাদের রাজনীতি করছে। আপনার উপরেও আক্রমণ করেছিল। আমার উপর, আমি 14ই অগাস্ট আমিও মবের শিকার হয়েছে, আমি সেদিন মারা যেতে পারতাম। তো এই দেশটাকে ইউনূস একদম ধ্বংস করে ছাই বানানোর পরিকল্পক হিসেবে এসেছে। এনসিপি ওরা কারা? ওরা তো জামাত শিবিরের। এবি পার্টিকে জামাত শিবির, ইনকিলাব মঞ্চ, হাদির, ওরা কারা? জামাত শিবিরের। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি আছেন যিনি অভিনয় জগতে তো তুখর অভিনেত্রী, পাশাপাশি তিনি রাজনীতিবিদও। বাংলাদেশের বিখ্যাত নায়িকা রোকেয়া প্রাচী আমার সঙ্গে এই মুহূর্তে তিনি আছেন। আর+ নিউজে আপনাকে স্বাগত ম্যাম। ধন্যবাদ। অভিনয় জগতের সঙ্গে যুক্ত হওয়া, কিভাবে যুক্ত হলেন, একটু জার্নিটা আমাদের সঙ্গে শেয়ার করুন। নিশ্চয়ই। আমার শুরুটা থিয়েটারে অভিনয় করা দিয়ে। মঞ্চনাটকে খুব সিরিয়াস ছিলাম, মনে হতো তখন যে শুধু মঞ্চনাটকেই অভিনয় করব। কিন্তু তারপর টেলিভিশন নাটকে যুক্ত হলাম। খুব সামান্য 2-1টা নাটক করবার পরই মোর্শেদুল ইসলামের চলচ্চিত্র দুখাইতে অভিনয়ের সুযোগ হলো। সেই পথ চলা শুরু। এখন পর্যন্ত 2022 পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে। নাটক নির্মাণ, নাটক অভিনয়, সিনেমা নির্মাণ, সিনেমায় অভিনয় করা, তথ্যচিত্র নির্মাণ, এইসব হচ্ছে আমার কাজের গণ্ডি। এই মুহূর্তে আমি আত্মগোপনে থাকলেও আমার একটি চলচ্চিত্র হইচইতে সম্ভবত প্রদর্শিত হচ্ছে এবং এটা গত 2 মাস বড় সিনেমার পর্দায় দর্শকরা দেখেছেন। আমার দুর্ভাগ্য, আমি দেখতে পাইনি। রাজনীতিতে আসা কিভাবে হলো? অভিনয় জগৎ থেকে অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠার পথটা কেমন ছিল? পথটা খুব কঠিন ছিল না। আমার প্রথম ছবি মোর্শেদুল ইসলামের দুখাই, যার মধ্য দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং আন্তর্জাতিকভাবে দুখাই খুব সমাদৃত এবং পুরস্কৃত হয়েছিল। দ্বিতীয় ছবি তারেক মাসুদের মাটির ময়না, যে মাটির ময়না ছবির মধ্য দিয়ে আমি যেমন পুরস্কৃত হয়েছি, ছবিটি যেমন পুরস্কৃত হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে প্রথম কান চলচ্চিত্র উৎসবে অন্তর্ভুক্তি ঘটে বাংলাদেশের এবং মাটির ময়নার মধ্য দিয়েই বলা যায় যে অস্কার ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়। তো সেই হিসেব করলে আমার 5টি চলচ্চিত্র অস্কারে অন্তর্ভুক্ত হতে পেরেছে ফরেন ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে। আর পুরস্কার দেশে বিদেশে পেয়েছে, অনেক কাজ করছি। 2022 আমার লাস্ট ছবিতে অভিনয় করা। আর ব্যক্তিগতভাবে আমি অভিনেত্রীর পাশাপাশি স্ক্রিপ্ট রাইটিং, ডিরেকশন, প্রডিউসার হিসেবে কাজ করছি। আমার লাস্ট সিনেমা যেটা আমি বানাচ্ছিলাম সেটি শেষ করতে পারিনি 2024-এর এই জঙ্গি হামলার জন্যে। তো এখনও একটি ছবি আমার, যেটি আমি 22-এ নিজে অভিনেত্রী হিসেবে অভিনয় করেছি, সেটি হইচইতে আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে। গত 2 মাস বড় স্ক্রিনে চলছিল এবং বেশ কিছু চলচ্চিত্র উৎসবে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমি রাজনীতি করছি এটা ঠিক, কিন্তু আমার অভিনেত্রী বা পরিচালক, প্রযোজক সেই যে সত্তাটা, সেটিও পাশাপাশি চলছিল। বলা যায় যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে একজন রাজনীতিবিদের পেশা কী, আমার পেশা হচ্ছে অভিনয়, পরিচালনা করা। আমি একজন প্রডিউসার, নাটক নির্মাণ করছি। অন্য ডিরেক্টর আমার হাউসে নাটক নির্মাণের কাজ করছেন। তো সেটা আমার প্রফেশনাল রুটি রুজির জায়গা বলা যায়। কিন্তু অভিনয়টা বা সিনেমা অভিনয় করাটা আমি বলি যে এটা আমার একদমই ভালোবাসার, আবেগের। এর সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও আমাদের শিল্পীদের বা পরিচালক, প্রযোজকদের কিন্তু রুটি রুজির জায়গা তো বটেই এটি। এই যে অভিনেত্রী থেকে নেত্রী হওয়া একটা ধারা বজায় ছিল, একটা সুন্দরভাবে জীবনটা চলছিল, কিন্তু 2024 সালের জুলাই মাসের পর থেকে
যেন কোথাও একটা মানে আঘাত আসতে শুরু করলো। এবং 5ই অগাস্টের কথা বলছি, 2024-এর 5ই আগস্ট বাংলাদেশ ছাড়লেন, এবং তারপরে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, সেই অবস্থায় একজন অভিনেত্রী আর একজন নেত্রী হিসেবে কতটা আঘাত এসেছে জীবনে? ছোট প্রশ্ন, কিন্তু অনেকগুলো ABCD EFGH কোয়েশ্চেন আছে। তো প্রথমত আমি একটু আপনাকে বলে দেই, সেটি হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আসলে রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচারা মুক্তিযোদ্ধা, আমার বাবা মিরপুর শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধুর সময়। কাজে আমি পারিবারিক আবহ থেকেই সেই মন মানসিকতায় বেড়ে ওঠা। আর প্রত্যেক ব্যক্তিরই কিন্তু সে অভিনেতা হোক, অভিনেত্রী হোক, সঙ্গীত শিল্পী হোক, তার একটা নিজস্ব রাজনৈতিক মতামত, চেতনা রয়েছে। তো সেই জায়গা থেকে আমি সবসময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের, এবং স্বাভাবিকভাবে আমি মনে করি যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক, আর বাবার রাজনৈতিক প্রেক্ষাপট তো আছেই। তো সেই ধারাবাহিকতায় আমি যে কাজগুলো করছিলাম সাংস্কৃতিক জায়গায়, সেখানে কিন্তু এই বিষয়গুলোই ছিল। যেমন ধরেন, যে নাটকটি নির্মাণ করছে সেখানে মুক্তিযুদ্ধ, যে সিনেমা করছি সেখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আমি বঙ্গবন্ধুর জীবন নিয়ে, রাজনীতি নিয়ে ছবি বানাচ্ছিলাম। তো যাই হোক, আপনার প্রশ্নটিতে আসছি। তো সেই কারণেই অভিনেত্রী থেকে জাম্প করতে হয়নি আমাকে। এটি একটি ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে শুধু তো রাজনীতিবিদ হওয়া নয়, ধরেন সামাজিক কর্মকাণ্ড, আমরা যুদ্ধাপরাধী বিচারের যে বাংলাদেশে যে অনেক বছর ধরে তো একটা ধারাবাহিক জাগরণ চলছে, তার মধ্য দিয়ে কাজ করা। আর আমি ব্যক্তিগতভাবে ট্রেড ইউনিয়ন অর্থাৎ শ্রমিক ফেডারেশনের সাথে সম্পৃক্ত ছিলাম। তো কাজেই এই বিষয়গুলো কিন্তু, এবং তারেক মাসুদ যখন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন, তখন আমরা সড়ক আন্দোলনটাও শুরু করেছিলাম। তো এই যে ধারাবাহিকভাবে আসলে একজন শিল্পীর তার যে চেতনা, সামাজিক চেতনা, আদর্শিক জায়গাটা, এই চর্চাটা হতে হতেই কিন্তু একদম সরাসরি রাজনীতিতে আমার সম্পৃক্ততা। সেই সময় 5ই আগস্ট 2024-এ তথাকথিত সেই জুলাই জঙ্গি সন্ত্রাসী হামলায় তাদের যে পরিকল্পনা ছিল, বঙ্গবন্ধু কন্যাকে ন্যাক্কারজনকভাবে হত্যার পরিকল্পনা ছিল। তো সেই হত্যার পরিকল্পনাটার কারণেই কিন্তু ওনাকে স্থানান্তরিত হতে হয়েছে, যেটি আমি বলবো যে যুদ্ধে রণাঙ্গনে রাজনৈতিকভাবে কখনো কখনো কৌশলী হতে হয়। তো এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে 2024-এর জুন পর্যন্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ধরেন আজকে আমি দুজন পাশাপাশি কথা বলছি, এরকম পাশাপাশি যে শিল্পী বা অভিনেতা আমার নাটকে, আমার চলচ্চিত্রে অভিনয় করেছেন, বা যে সহযোগী, যে সাংগঠনিকভাবে যারা আমার সাথে বসে চা কফি খেয়েছেন, একসাথে কাজ করেছি। যেমন ধরেন 14ই জুলাই আমার নেতৃত্বে আমাদের বাংলাদেশে টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের মূল যে কমিটি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ধানমন্ডি 32-এ ফুল দিতে গেছে। সেদিন আমার নেতৃত্বে আমার পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে, ধানমন্ডি 32-এ গিয়েছে, এবং সেখানে সেই কাজটি করতে পেরে তারা তখন অনেক বেশি গর্বিত হয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় এই মানুষগুলো আর সেই জায়গায় নেই। বদলে গেল কোথাও যেন মানুষগুলো, সেকেন্ডের মধ্যে বদলে গেল। তারা কি আগে থেকেই কিছু বুঝতে পেরেছিলেন যে মানুষের মধ্যে বদলটা লক্ষ্য করা যাচ্ছে? আসলে হচ্ছে কি, এই যে পরিবর্তনটা হয়ে গেল 5ই আগস্ট, এটি তো রাতারাতি ঘটেনি। তার মানে আমি ছোট্ট করেই বলবো, 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। সারা পৃথিবী বিজয় দেখেছে। আমরা বিজয় অর্জন করে আমরা রাষ্ট্র গঠনে মনোযোগী হয়েছি। অর্থাৎ আমাদের যারা বর্ষিয়ান ছিলেন, আমাদের যারা অগ্রজ ছিলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে গুছানো শুরু করেছেন। কিন্তু ওই যে পরাজিত শত্রুরা, ওরা ওখান থেকে শুরু করেছে ষড়যন্ত্রের। তাদের চক্রান্ত থেমে থাকেনি, ওখান থেকে তারা নতুন করে নকশা তৈরি করেছে। সেই নকশার প্রথম আঘাতটা হচ্ছে 75-এর 15ই আগস্ট। তারপর ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে যা যা ঘটেছে, জঙ্গি হামলা থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা বলবো যে সারা বিশ্বই সব কিছু জানে। 22 বারের মতো বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করেছে তারা। তো এই যে 5ই আগস্টে যেটি দেখলো সারা বিশ্ব, এর সাথে যারা
সম্পৃক্ত, তারা তো রাতারাতি এই ষড়যন্ত্রের অংশ হয়নি। তার মানে এই কনস্পিরেসিটা দীর্ঘদিন ধরে চলেছে। অনেকেই 71 সালের পর থেকেই এই জিনিসটা মানে ভেতরে ভেতরে চলছে, কিন্তু উপরে কিছু বোঝা যায়নি। এবং অনেকেই আপনি একটু মানে পত্রিকা বা সোশ্যাল মিডিয়া দেখলেই দেখবেন যে ওদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ছিল। ওরা আমাদের সাথেই ছিল, আমাদের আশেপাশেই ছিল। ওরা আওয়ামী লীগের পাশে থেকে, আওয়ামী লীগের কাছ থেকে সমর্থন নিয়ে, সুযোগ নিয়ে বড় বড় প্রতিষ্ঠানের মালিক হয়েছে, নিজেকে অনেক প্রতিষ্ঠিত করেছে। এবং বলা যায় যে ভেতরে বাইরে অনেক ষড়যন্ত্রকারী ছিল, অনেক গাদ্দার ছিল, খন্দকার মোস্তাক ছিল, মীর জাফর ছিল। সে কারণেই 5ই আগস্টে সেই সন্ত্রাসী জঙ্গি হামলাটা হয়েছে। আজকে বাংলাদেশ জঙ্গিদের হাতে। এই যে এত সুন্দরভাবে বাংলাদেশ গড়ে উঠছিল, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে এগিয়ে যাচ্ছিল এবং অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে এগোয়ার চেষ্টা করছিল, তো সেক্ষেত্রে আবার একটা বাংলাদেশ একটা অন্ধকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমানে। এবং আপনি যেটা দেখেছেন অভিনয় জগতে অভিনয় করার সময় দেখেছেন বাংলাদেশকে এক সুজলাং সুফলাং বলা হতো বাংলাদেশকে, এবং পাশাপাশি রাজনীতি জগৎ, আপনার বাবাও ছিলেন, আপনিও রাজনীতি জগতের সঙ্গে যুক্ত। তো মানে বাংলাদেশ মানে খুব ভালোভাবে এবং মন থেকে চোখ থেকে দুটো থেকেই বাংলাদেশকে দেখা। এখন আত্মগোপন করে থাকতে হচ্ছে, কতটা কষ্টের। যে মাটিতে জন্ম, যে মাটির জন্য, ভাষার জন্য যে দেশ আন্দোলন করেছিল, এটা পৃথিবী বিখ্যাত যে একটিমাত্র দেশ যে ভাষার জন্য আন্দোলন করেছিল, সেই দেশের জন্ম নিয়ে আজ আত্মগোপন করে থাকতে হচ্ছে, আজকে দেশ ছাড়তে হচ্ছে। কতটা দুঃখের, কতটা কষ্টের। আমাদের তো 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা যেভাবে সবাইকে হত্যা করছিল, প্রত্যেক নেতাকর্মীর বাড়িঘর অগ্নিসংযোগ করা, ভাঙচুর করা, লুটপাট করা, এবং প্রকাশ্যেই নেতাকর্মীদের হত্যা করেছে তারা। 3,500 পুলিশকে হত্যা করেছে, থানা লুট করেছে, কারাগার লুট করেছে, কয়েদিদের বের করে নিয়ে এসেছে। এরকম অবস্থা আমাদের নেতাদের অনেককেই, নেতাকর্মী অনেককেই দেশ ছাড়তে হয়েছে, এটা বাস্তবতা। আপনি তো অনেক মানে শেষ মুহূর্তে মানে অনেক আগে অনেকে ছেড়েছেন। যাব না। আমাদের আমি মনে করি যে যুদ্ধের কৌশল হিসেবেই সেটি, কারণ তাদেরকে যদি পেত, আমার মনে হয় না আমরা তাদের লাশটাও খুঁজে পেতাম। তো এরকম একটি নারকীয় হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গেছে দেশ, এবং যারা এটা করেছে তাদের ইন্ডেমনিটি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই ধারাবাহিকতায় কিন্তু গত 17 মাস ধরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, মব, গণপিটুনি, এটা কিন্তু ধারাবাহিকভাবেই ঘটে আসছে। আজকে বিশ্ব বা আজকে গণমাধ্যম একটু কথা বলতে পারছে দেখে, বা আজকে কিন্তু খুব সুস্পষ্ট হয়ে গেছে। তখন আওয়ামী লীগের আমরা বলেছি যে এটা কোনো সাধারণ শিক্ষার্থী নয়, এটা কোনো সাধারণ জনগণ নয়, এখানে জঙ্গি, সন্ত্রাসী, হিজবুত তাহরির, এরা উগ্র মৌলবাদ, এরা আসলে রাজপথে নেমে এই হত্যাকাণ্ড, নারকীয় কাণ্ডগুলো ঘটাচ্ছে। তো তখন সবাই বলেছে বঙ্গবন্ধু কন্যার কথা, আওয়ামী লীগের আমাদের কথা, যে আমরা এটা আমাদের ন্যারেটিভ বলছি। কিন্তু আজকে সারা বিশ্ব কিন্তু প্রমাণ পেয়ে গেছে এটা আমাদের তৈরি করা কোনো ন্যারেটিভ না, এটাই বাস্তবতা, এটাই সত্যি। ইউনূস যাদের মাধ্যমে আজকে প্রধান উপদেষ্টা হয়েছে এবং যাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে, এবং এখন পর্যন্ত যারা বাংলাদেশে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, এই যে জবাই করে হত্যা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলছে, এই সব কিছুর পেছনে যে জঙ্গি, সন্ত্রাসী, উগ্র মৌলবাদ গোষ্ঠী আজকে বাংলাদেশে তাণ্ডব করছে, ওরাই বাংলাদেশে ছায়া সরকার হিসেবে বা সহযোগী হিসেবে বা ওদের প্রতিনিধি হিসেবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে। এবং যাই ঘটছে, ইউনূস কিন্তু তাদের বিচার করছে না, তাদের আইনের আওতায় আনছে না। কারণ এই মব বাহিনী, এই জঙ্গি বাহিনী তো তার বাহিনী। আপনার উপরেও আক্রমণ করেছিল। আমার উপরে, আমি 14ই আগস্ট 2024 বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম, এবং শ্রদ্ধা জানিয়েছিলাম, ছবি প্রতিস্থাপন করেছিলাম, ভাস্কর্য বসিয়েছিলাম, আমরা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছিলাম। আমরা কর্মসূচিটি সফল হয়েছে, কিন্তু কর্মসূচি যখন শেষ হয় তখন তারা এসে সব ভাঙচুর করেছে আমার উপরে। আমিও মবের শিকার হয়েছে, আমি সেদিন মারা যেতে পারতাম। মানে সেদিন যা ঘটেছে, আমারও লাশ পাওয়ার কথা। যাই হোক, আমার কোনো কারণে নিশ্চয়ই আমি
বেঁচে আছি, আমার নিশ্চয়ই অনেক কাজ আছে আমার দেশের জন্য, আমি তাই মনে করি। তো ঘটে যাচ্ছে কিন্তু এসব, মানে এই ঘটনাগুলোতে কোনো একজন মব করেছে, কোনো একটা জঙ্গি ধরা পড়েছে এমন নজির নেই গত 16 মাসে, বরং যারা ক্রিমিনাল তাদেরকে জেল থেকে বের করে আনা হয়েছে। তো তার মানে ইউনূস প্রশাসন মবকে লালন পালন করছে। মব বাহিনী বা জঙ্গি বাহিনীর জনক বলা যেতে পারে এটা ভদ্রভাবে বললে। এই যে প্রথম আলো, ডেইলি স্টার পুড়ে গেল, এই যে ছায়ানটের মতো এমন একটা আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান সেটি পুড়ে গেল, তারপর খান বাহাদুর আমাদের বান্দরবনের তার বাসভবনে আগুন দিল, মহিবুল হাসানের বাসভবন। সবচেয়ে আরও বড় বিষয় হচ্ছে ভারতীয় যে দূতাবাস আছে চট্টগ্রাম এবং খুলনায়, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। তো সারাদিন সারা রাত ধরে এগুলো ঘটলো, ইউনূস প্রশাসন কি তাদেরকে অ্যারেস্ট করতে পারবে না? করতে চায় না, করছে না তো, এবং তাদের বিরুদ্ধে কেউ কমপ্লেনও করেনি অফিসে। তো তার মানে হচ্ছে হাদির মৃত্যুকে কেন্দ্র করে এরকম একটি তাণ্ডব তাদের করানোর প্রয়োজন ছিল, যেটি তারা আবু সাইদ এবং মুগ্ধর মৃত্যুকে সাজিয়ে স্ক্রিপ্ট করে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিছু জনগণকে বিভ্রান্ত করেছিল। পরবর্তীতে দেখা গেছে যে এই হত্যাকাণ্ডগুলোর পেছনে মেটিকুলাসলি ডিজাইন করা চক্রান্ত ছিল। যেমন হাদি এমন কোনো বড় কেউ নয়, হাদিকে সবাই চেনে অশ্রাব্য কুৎসিত গালাগালির জন্যে। মানে একটা মানুষ কত খারাপ ভাষায় কথা বলতে পারে সেটির নজির মনে হয় পৃথিবীতে একমাত্র হাদি। সে মৃত্যুবরণ করেছে, আমি মানে একজন মৃত ব্যক্তির সম্পর্কে বলতে চাই না, কিন্তু আমি শুধু এটুকুই বললাম আপনাকে। সেই হাদিকে খুব পরিকল্পিতভাবে হত্যা হলো, হত্যার পরপর সেই দায় চাপানো হলো আওয়ামী লীগকে। আওয়ামী লীগ সেখানে কোথায়? দায় চাপানো হলো মির্জা আব্বাসকে, কারণ একই আসনের তারা দুজন। এবং পরবর্তীতে কি হলো, হাদির গুলির সাথে ভারতীয় দূতাবাসের কী সম্পর্ক? সেখানে গিয়ে তারা কিন্তু হামলার হুমকি দিয়ে দিল। তারপর কি হলো, হাদির মৃত্যুর সাথে সাথে পুরো বাংলাদেশে কিন্তু সেই বান্দরবন টু ঢাকা, ময়মনসিংহ, পুরো বাংলাদেশ জুড়ে তাণ্ডব হলো। এটি কি স্বতঃস্ফূর্তভাবে হঠাৎ হতে পারে? কোন ছাত্র জনতার হাতে এত গান পাউডার আছে এটি বললে হবে? তার মানে এটি সুপরিকল্পিত, তারা ডিজাইন করে রেখেছিল হাদি মৃত্যু ঘোষণা হবে, তারা তাণ্ডব করবে, এই তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশটাকে তারা টেক ওভার করবে। আজকে কিন্তু মৌলবাদ উগ্রগোষ্ঠীর হাতেই বাংলাদেশ, এবং সীমান্ত দিয়ে তারা বলেছে সীমান্ত দিয়ে নাকি হাদির হত্যাকারী ভারতে প্রবেশ করেছে। কিন্তু আমরা যেটা প্রমাণ পাচ্ছি, সীমান্ত দিয়ে কিন্তু জঙ্গিরা প্রবেশ করেছে, যে জঙ্গিদের সাথে আজকে ইউনূস প্রশাসনের লোকজনের মিটিং আমরা দেখছি, বৈঠক দেখছি, এবং শাহবাগ চত্বরে যে সকল মোটিভেশনাল স্পিকার আমরা দেখেছি, তারা আসলে কারা? তারা তো সেই মানে অনেক বড় বড় জঙ্গি নেতা। তো তারা কি করে বাংলাদেশে প্রবেশ করলো? তারা আজকে শাহবাগ চত্বরে বক্তব্য রাখছে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আম্মার বলছে আওয়ামী লীগের শিক্ষকদের যদি চাকরিচ্যুত করা না হয় গাছের সাথে বেঁধে রাখবে। শুধু বেঁধে রাখবে, তার মানে পিটানো হবে। এবং আম্মার বলছে যে ভারত বিদ্বেষী কথা তো আছেই, আসলে সেটা আমি আলাদা করে আর উল্লেখ করছি না। এই যে মানে তাদের হুমকিগুলো হচ্ছে, এই যে তারা কথাগুলো বলছে, এই সাহসের উৎস কি? এই ছেলেগুলোর পেছনে তো 200 কর্মীও নেই। মগজ ধোলাই মানে না, এরা সবাই মানে জামাত শিবিরের ABCD ক্যাপসুল গ্রুপ। এনসিপি ওরা কারা? ওরা তো জামাত শিবিরের। এবি পার্টিকে জামাত শিবির, ইনকিলাব মঞ্চ হাদির ওরা কারা? জামাত শিবিরের। ওদের সংগঠনের ওরা কমিটির মেম্বার ছাড়া ওদের তো কোনো লোক নেই, জামাত শিবির হিজবুত তাহরির জঙ্গি ছাড়া। তার মানে জামাত শিবিরের ABCD এই যে ক্যাপসুল গ্রুপ জঙ্গিদের তৈরি করা হয়েছে, এরা হচ্ছে মাঠে দাপাদাপি করবে, এরা মব বাহিনী কন্ট্রোল করবে, এরা ওদের ব্রেইনে যা আছে সেইগুলোকে এক্সিকিউট করবে রাজপথে, সেটাকে সাপোর্ট দেবে টোটাল জামাত শিবির জঙ্গিরা। এবং প্রশাসনিক হিসেবে ইউনূস তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, শেল্টার দিচ্ছে। এই যে সংস্কৃতি সভ্যতার উপরে আঘাত, এই যে ছায়ানটকে মানে যখন পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ, তখনও কিন্তু এইভাবে ছায়ানটের উপরে আক্রমণ হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেরকম হচ্ছে। একজন শিল্পী হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে কি বলবেন? দেখেন, আমি কিন্তু
ছায়ানটের যে ঘটনা ঘটেছে, আমি বিস্মিত নই, দুঃখিত, বিস্মিত নই। কারণ 5ই আগস্ট যদি জয়নাল আবেদিনের ভাস্কর্য ভেঙে ফেলে, যদি রবীন্দ্রনাথকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে, যদি বেগম রোকেয়ার মুখের উপরে অশ্রাব্য গালি লেখে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ওখানে কিন্তু খুব সুন্দর স্মৃতিসৌধ চত্বর ছিল এবং একটা গার্ডেনের মতো ছিল যেখানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য আছে, সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমরা শিল্পীরা আক্রান্ত হয়েছি, আমি একা না তো, আরও অনেকে আক্রান্ত হয়েছে। অনেক শিল্পী, কবি, সাহিত্যিক জেলখানায়, আমাদেরকে অজস্র হত্যা মামলা দেওয়া হয়েছে। তো এগুলো তো ধারাবাহিকভাবে ঘটেছে। তো এগুলো যারা ঘটিয়েছে তাদের ইন্ডেমনিটি দিয়ে তাদেরকে পূত পবিত্র করে দেওয়া হলো, জায়েজ করে নেওয়া হলো। তো তারা কেন বসে থাকবে? তো গতকালকে যদি আপনি আমার বাড়ি ভাঙেন, আজকে আপনার বাড়ি ভাঙবে না? তো আপনি রবীন্দ্রনাথকে গুড়িয়ে দিচ্ছেন, নজরুলকে গুড়িয়ে দিচ্ছেন, তো ছায়ানট থাকে কি করে? আপনি ধানমন্ডি 32 গুড়িয়ে দিলেন এই নিয়ে 3 বার। তো আপনি কী করে আশা করেন অন্য কিছু থাকবে? বাংলাদেশে যদি আগুন লাগে আপনার ঘর বাঁচবে? আজকে বাঙালিদের যদি নিধন করা হয়, আপনি বাঙালি মরবেন না? তো এখন ওই যে শিল্পী, কিছু কবি, কিছু অভিনেতা অভিনেত্রী, তারা কেউ পেইড, কেউ বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমেছিল, ইউনূসকে সমর্থন করেছে। তারা জুলাইতে, তথাকথিত জুলাই জঙ্গি সন্ত্রাসীদের সাথে রাজপথে নেমেছে, যারা একসময় আওয়ামী লীগের সুবিধা নিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, তারা যখন আক্রান্ত হচ্ছে তখন কিন্তু তারা কেউ তাদের পরস্পরের পাশে এসে দাঁড়াচ্ছে না। আজকে তারাও আক্রান্ত। ডেইলি স্টার, প্রথম আলো তো বঙ্গবন্ধু কন্যার রেজিম চেঞ্জ করার জন্য সবচেয়ে বড় ওস্তাদ। এই যে ইউনূসকে নিয়ে আসা, তারও আগে অনেকবার যে চক্রান্ত করা, তার সেই চক্রান্তের অংশ কি ডেইলি স্টার, প্রথম আলো নয়? উদীচীও তো তখন রাজপথে নেমে শেখ হাসিনার পতন চেয়েছে। আমি যদি উদীচীর মতো একটা এত ঐতিহ্যবাহী সংগঠনের অগ্নিসংযোগকে সমর্থন করি না, কিন্তু তারা আজকে আক্রান্ত তো নিজেরাও। আপনি ফ্রাঙ্কেনস্টাইনের দানব বানিয়েছেন, তো সে তো প্রথমে তার ক্রিয়েটারকেই খেয়ে ফেলেছে। তা তো ঘটবেই। আপনি জঙ্গিদেরকে নিয়ে এসেছেন, এনে ক্ষমতায় বসিয়েছেন। আপনি মুক্ত প্রগতিশীল বলে দাবি করছেন নিজেকে, আপনি সংস্কৃতির চর্চা করছেন, কিন্তু আপনি সমর্থন করেছেন জঙ্গিদেরকে, মৌলবাদকে। জঙ্গি, উগ্র মৌলবাদ আপনাকে তো ওড়না পরিয়ে ছাড়বে, হিজাব পরিয়ে ছাড়বেই। হিজাব পরা আমার কোনো আপত্তি নেই, বোরখা পরা আমার কোনো আপত্তি নেই, এটা আমার সিদ্ধান্ত। নারী স্বাধীনতা কেড়ে নেওয়া? কোথায় নারী স্বাধীনতা? তৌহিদি জনতা, আপনি তৌহিদি জনতাকে ক্ষমতায় বসিয়েছেন। তো তৌহিদি জনতার কথা আপনি এখন শুনবেন না? এখন বুঝুন মজাটা কেমন। আজকে আপনি শোরুম উদ্বোধন করতে গিয়ে তো আপনাকে প্রথম ধাক্কাটা মারছে, আপনি প্রথম আক্রান্ত হয়েছেন। বিষয়টা হচ্ছে কি, নারী কি করবে, নারীর স্বাধীনতা নারীর, নারী কি পোশাক পরবে, সে মন চাইলে বোরখা পোশাক, আমার মা বোরখা পরেন, আমার খালারা পরেন, আমার ফুপুরা, আমার ফ্যামিলির বর্ষিয়ানরা সকলেই বোরখা পরেন। আমি এটাকে দোষের মনে করি না। কিন্তু আমাকে যখন বাধ্য করা হবে, সে কে বাধ্য করবার? আমার ইসলাম তো আমার, ইসলাম তো পরাধীন নয়। ইসলামের ঠিকাদার তারা কিভাবে হয়েছে? কাজে আমার ধর্ম আমি পালন করব। আমার ধর্মের যে নিষেধ, সেটিকে আমরা বংশ পরম্পরায় পালন করছি না। কিন্তু তারা তো ধর্ম প্রচার করছে না, তারা ইসলাম প্রচার করছে না। তারা যেটা করছে, তারা উগ্র মৌলবাদের রাজনীতি করছে, যেটাকে অনেক সময় ইসলামিক শব্দটা যখন আসে তখন মনে হচ্ছে তাহলে কি মুসলমান ধর্মের কি না, এটা আসলে উগ্র মৌলবাদ, যারা গ্রামগঞ্জ সাধারণ মানুষকে দলে ভেরানোর জন্য কিংবা সাধারণ মানুষের সেন্টিমেন্টকে আঘাত করবার জন্য ওই ধর্মের বিষয়টিকে নিয়ে আসে। যে ধর্মের অবমাননার কথা বলে, এই যে গণপিটুনি দিয়ে যাকে পুড়িয়ে মারা হলো, এই বিষয়টাকে তারা ব্যবহার করছে অস্ত্র হিসেবে। এবং দেখেন, এই যে বারবার ভারত বিদ্বেষের কথাটা বলছে, এটাও কিন্তু আরেকটা অস্ত্র তাদের। তো এই বিষয়গুলো নিয়ে যে সেই সুশীল, বুদ্ধিজীবী, প্রগতিশীল যারা দলে ভিড়েছিল, ইউরো, পাউন্ড, ডলারের ফাঁদে পড়েছিল, তাই প্রত্যেক পৃথিবীর প্রত্যেক দেশেই আজকে উনি প্রধানমন্ত্রী, কালকে আরেকজন প্রধানমন্ত্রী হবে, এটা চেঞ্জ হবে, এটা তো খুব গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু কেন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আক্রোশ? কেন বঙ্গবন্ধু কন্যার সরকারকে তাদের পতন করাতে হবে? এর একটা কারণ আছে। আওয়ামী লীগকে পতন করতে হবে, কারণ আওয়ামী লীগই তো নেতৃত্ব দিয়েছে 1971 সালে, তাই না? এবং বঙ্গবন্ধু কন্যাই হচ্ছেন তিনি, যিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেননি, সার্বভৌমত্বের প্রশ্নে,
আপোষ করেননি। তিনি বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোথাও বিকিয়ে দেবেন না, এবং তিনিই হচ্ছেন সেই নেতা যে যুদ্ধাপরাধীর বিচার করেছেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা। ওদের রাগ বঙ্গবন্ধুর প্রতি, ওদের রাগ 1971 সালের পরাজয়ের ওদের রাগ বঙ্গবন্ধু কন্যার। কারণ বঙ্গবন্ধু কন্যা থাকলে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষিত থাকবে, বঙ্গবন্ধু কন্যা থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, প্রগতিশীল চিন্তা, মুক্ত চিন্তা, যে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো, যার যার ধর্ম সে পালন করবে। এই যে সম্প্রীতির বাংলাদেশ, সেটি তো তারা চায় না। তাই বঙ্গবন্ধু কন্যাকে মানে হটাতে হবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে, এবং 1971 সালকে তাদের মানে নিশ্চিহ্ন করতেই হবে, বঙ্গবন্ধুর নাম ও নিশানা নিশ্চিহ্ন করতে হবে। এটা হচ্ছে তাদের প্রতিজ্ঞা। কোনোভাবে কি এই যে ঘটনা ঘটলো, এবং পাকিস্তানের সঙ্গে একসময় যুক্ত ছিল বাংলাদেশ, আবার কি এই ইউনুসের হাত ধরে মানে ছোট ভাইকে খুঁজে পেয়েছে পাকিস্তান, কি বলবেন? 5 আগস্ট 2024-এর পরবর্তী সময় কিন্তু পাকিস্তানের লোকজন এসে বলেছে, ভাই তো তোমার ভাই, তুমি ভাইয়ের বউঝিকে কিভাবে ধর্ষণ করেছিলে, 30 লাখ ভাইকে কিভাবে হত্যা করেছিলে। তো কাজে এই ভাইয়ের কোনো মূল্য নেই। এই ভাই কি পাকিস্তান মানেই তো সেই রাজাকার আল বদর আল শামস, এই হানাদার বাহিনীর দোসরেরা, তারা কখনোই সেই সময়ের মানে গণহত্যার জন্য ক্ষমা চায়নি, কোনো দিনই চায়নি। আর মানে পাকিস্তানের সাথে আমাদের কি করে সম্পর্ক হবে? 30 লাখ শহীদের রক্তই মাটিতে মিশে আছে, 3 লাখ মায়ের সম্ভ্রম এখানে, বঙ্গবন্ধুর আত্মত্যাগ এখানে। এটা বিশ্বাসঘাতকতা। এবং রাজাকার আল বদর আল শামস কখনোই বাংলাদেশের মানুষ ছিলেন না, তারা বাংলাদেশ চায়নি। তারা তখনই পাকিস্তান হানাদার বাহিনীকে আমাদের মানুষজন, বুদ্ধিজীবী, শিক্ষক সকলের বাড়ি দেখিয়ে দিয়েছে। প্রত্যেক গ্রামে গঞ্জে সব মানুষকে হত্যার পেছনে তারাই বড় কাজ করেছে, বড় মানে শক্তি হিসেবে। এবং এই যে মা বোনের সম্ভ্রমহানির পিছনে কারা? কাজে আজকে তারা পাকিস্তানের সাথে মিলে এই বাংলাদেশকে পাকিস্তানের একটা জঙ্গি স্থান বানাবে। শুধু পাকিস্তান না, পাকিস্তানের মতো যে সকল জঙ্গি রাষ্ট্রগুলো আছে তাদের একটা স্পষ্ট সরাসরি মদদ রয়েছে। তো এই দেশটাকে ইউনূস একদম ধ্বংস করে ছাই বানানোর পরিকল্পক হিসেবে এসেছে। এবং একটা সুন্দর পুত পবিত্র গ্রামীণ চেকের পাঞ্জাবি পরা, নরম নরম করে কথা বলা একজন মানুষ, এরকম একটা ফেস দরকার। ভণ্ড প্রতারক একটা ফেস দরকার, যিনি 16 মাসে 26টা ব্যবসা বাণিজ্য নিয়েছেন। আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, জনকল্যাণ করতে নাকি আপনি এসেছেন? এই ম্যান পাওয়ারের বিজনেসও তিনি নিয়েছেন। কেন আপনার ব্যবসা নিতে হবে? কেন 16 মাসে 26টা ব্যবসা? কোথায় জনকল্যাণ? তো আপনি জঙ্গিদেরকে এনে জনকল্যাণ করছেন। আপনার জঙ্গিরা, আপনার সন্ত্রাসীরা, আপনি সব হিজবুত তাহরির জঙ্গিদেরকে নিয়েই তো আপনি বসে আছেন। তার মানে ওনাদের পরিকল্পনাটা হচ্ছে, ওনাকে এখানে পাপেট হিসেবে বসানোর উদ্দেশ্য হচ্ছে দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া, দেশটা জঙ্গিদের হাতে তুলে দেয়া। নির্বাচন হলেও জঙ্গিরা থাকবে, নির্বাচন না হলেও তিনি থাকবেন। তারা মিলেমিশে এই দেশটাকে শোষণ করবেন, ওই পাকিস্তানের দোসরদের জায়গা বানাবেন, এবং এটি একটি পাকিস্তান নিয়ন্ত্রিত, জঙ্গি রাষ্ট্র নিয়ন্ত্রিত জঙ্গি স্থান হবে। 5ই আগস্টের পর যে ছবি সারা বিশ্ব দেখেছিল, যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কিভাবে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, তার জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি কিভাবে ভেঙে ফেলা হচ্ছে, তার মূর্তিতে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে, মানে কতটা কষ্টের ছিল জিনিসটা। মানে আমরা 5ই আগস্ট 2024 এসব দেখে আমাদের আত্মার মৃত্যু ঘটেছে। এখন আমরা যারা যুদ্ধ করছি এই নিজের ওই আত্মাটাকে ফেরত নিয়ে আসবার জন্যে, আমাদের আত্মা কি? আমাদের আত্মা হচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধু, 1971। আমরা লড়াই করছি। গত পরশুদিনও যখন প্রথম আলো অগ্নিসংযোগ হয়েছে, একইভাবে কিন্তু লুটপাট হয়েছে। যখন ছায়ানট ভেঙেছে, সেখানেও কিন্তু লুটপাট হয়েছে। ওরাই কিন্তু এই কাজটা করেছে। ওদেরকে নিয়েই ইউনূস তার পরিবার সাজিয়েছে। জঙ্গিদেরকে নিয়ে বাংলার মানুষকে আজকে নিষ্পেষণ করছে, নিশ্চিহ্ন করছে, নিপীড়ন করছে, নিধন করছে। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই করছি।
আমরা যারা আত্মাহীন মানুষ, এখন আত্মা চলে গেলেই তো দেহ পড়ে থাকে, তাই না? তাকে সমাহিত করা হয়, দাহ করা হয়। তো আমরা আত্মাহীন মানে মৃত মানুষে পরিণত হয়েছি। মানুষ তো একবার মরে, কাজে আমাদের মরতে এখন আর কোনো ভয় নেই। বঙ্গবন্ধু আমাদের জন্যই কিন্তু প্রাণ দিয়েছেন, এবং এই 16 মাসে আমাদের কত নেতাকর্মী, কত সমর্থককে যে হত্যা করা হয়েছে, এগুলো কিন্তু আমরা দেখেছি, সহ্য করেছি। আমরা পাথর হয়ে গেছি। বাংলার সাধারণ আপামর জনসাধারণ সকলেই তো আওয়ামী লীগ করে না, কিন্তু তারা বাংলাদেশ করে, তারা বঙ্গবন্ধুকে নিয়ে বাঁচে, 71-এ বাঁচে। সেই মানুষগুলোকে চাইলেই যতই মব আসুক থামাতে পারবে না। এই লড়াইটা তো শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের না, এই লড়াইটা এখন আপনার আমার, আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি, যারা রবীন্দ্রনাথ শুনতে চাই, আবার যারা সকালবেলা হামনা তো শুনি, কোনো বিরোধ নেই তো। কবি নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, লালনে বিরোধ নেই, ওদের আছে। তা আমরা চাই যে সুন্দর বাংলাদেশ, যেখানে যার যার মতো আমরা যার যার ধর্ম পালন করে সুন্দর করে আমরা জীবনযাপন করেছি, উন্নয়নের বাংলাদেশ, নারী স্বাধীনতার বাংলাদেশ। সেই বাংলাদেশ কোথায়? মৃত্যু ঘটেছে, ছাই করে দেবে সেই বাংলাদেশকে। আমরা প্রতিহত করবার জন্য প্রস্তুত হয়ে আছি। আমরা যতটা প্রস্তুত একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি আমার অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানের দায়িত্বের সাথে বলছি, বাংলার প্রান্তিক জনগোষ্ঠী, মুক্তিযোদ্ধার পরিবার এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা কোনোদিন আওয়ামী লীগ করেছে কি করেনি সে চিন্তাও করেনি, কিন্তু তারা তার দেশকে ভালোবাসে, তার কাজকে ভালোবাসে, তারা বাঁচতে চায় স্বাধীনভাবে, সার্বভৌমত্ব বাংলাদেশে তাদের পরিচয়কে ঠিক রেখে, অক্ষুণ্ণ রেখে বাঁচতে চায়। তারা যখন লড়াইটা শুরু করেছে, এই লড়াই থামবে না। যেটা হচ্ছে যে বারবার এই কথাটা উঠে আসছে যে সংখ্যালঘু, বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের উপরে আক্রমণ হচ্ছে, এবং এটা কি ভারতের উপর একটা চাপ সৃষ্টি করার জন্যই কি সংখ্যালঘুদের উপর আক্রমণ? সেখানে ভারতকে তো তারা উস্কানি দিচ্ছে একদম শুরু থেকেই। শুরু বলতে আমি বলছি যে এটা 75 সালেরও সময় থেকে, মানে 75 পরবর্তী সময়ে ভারত বিদ্বেষটা তাদের মানে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটা বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা। মানে বাংলাদেশের মানুষের মধ্যে যদি ভাগ করে ফেলতে চায়, এটা তো পাকিস্তানের প্রেসক্রিপশন, বুঝতে হবে। এবং তারা কিন্তু সেই চেষ্টাটা করেছে এতদিন, তারা সফল হয়নি। আপাত দৃষ্টিতে মনে হয় এই হাসনার টাসনাতে যে কয়েকজনের চিৎকার চেঁচামেচি, অনেক জোরে চিৎকার চেঁচামেচি করে, কিন্তু চিৎকার চেঁচামেচি দিয়েই তো হবে না। সত্য তো চিৎকার করা লাগে না, সত্য কথা বলতে অনেক চিৎকার প্রয়োজন হয় না। হাসনাতকে চিৎকার করতে হয়, সার্জিসকে চিৎকার করে বলতে হয়, কিন্তু সত্য সবসময় সত্য, সত্য উচ্চারণ না করলেও সত্য। কাজেই এই যে ভারত বিদ্বেষের যে মানে একটা জিঘাংসা তৈরি করেছে, এটা ভারতের সাথে একটা উস্কানিমূলক আচরণ তাদের। 7 সিস্টার দখল করা, অমুক করবো তমুক করব। তো এই অমুক তমুক করার কথা হুঙ্কারটা দিয়ে তারা অন্য কিছুর চেষ্টা করছে। তারা চায় যুদ্ধ হোক, গৃহযুদ্ধ চলুক, ভারত আক্রমণ করুক, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, পাকিস্তান সেখানে যুক্ত হতে পারুক, নানাবিধ হিসেব নিকেশ আছে। তো এবার হাদির মৃত্যুর মধ্য দিয়ে মেটিকুলাস চক্রান্ত পার্ট 2 চলছে। এই পার্ট 2-এর যে চক্রান্ত, সেখানে যে উস্কানিটা চলছে, সেখানে তাদের যে তাণ্ডব চলছে, সেই ফাঁদে আসলে পা দেওয়া যাবে না। হিসেবটা সবাই এখন বুঝে গেছে। মেটিকুলাস চক্রান্ত পার্ট 1-এ অনেকে বুঝতে পারেনি, স্বতঃস্ফূর্তভাবে অনেকে রাস্তায় নেমে এসেছিল, কিন্তু আপনি দেখেন আজকে পার্ট 2-তে তাদের জঙ্গিরা ছাড়া সাধারণ শিক্ষার্থী বা ছাত্র জনতা বা সাধারণ আপামর মানুষ তারা কিন্তু যুক্ত হয়নি। ইউনূসের পরাজয়টা এখানেই। শান্তি কবে ফিরবে বাংলাদেশে, এবং কে শান্তি ফিরিয়ে আনতে পারেন বলে মনে করছে? পৃথিবীর ইতিহাস বলে শান্তি মানুষের হাত ধরে এসেছে। মানুষে যখন সম্প্রীতি থাকে, ভালোবাসা থাকে, মানুষে যখন সহনশীলতা থাকে, তখন শান্তি ফিরে আসে। এখন মানুষকে দায়িত্ব নিতে হবে মানুষকে রক্ষা করার। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো মানুষ যদি তার নিজের মনুষ্যত্বের দায়িত্ব নেয়, তাহলে অসুর যারা, রাবণ যারা,
দানব যারা, তাদের কিন্তু বেশি দূর তারা তাদের শক্তি প্রদর্শন করতে পারবে না, তাই না? আমার কাছে মনে হয় ইতিহাস তাই বলে। হয়তো ইতিহাসে এটাও আছে, অনেক বিসর্জন দিতে হয়, অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে নতুন ইতিহাস রচিত হয়। নির্বাচনে তো আগামী যে নির্বাচন, তাতে তো আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না, তো আওয়ামী লীগ কি পরবর্তীকালে আবার নিজেদের জায়গাটা মানে গ্রহণ করতে পারবে, দখল করতে পারবে? ওরা অবৈধ অসাংবিধানিক সরকার, অবৈধ প্রক্রিয়ায় নির্বাচন করছে। নির্বাচনের পুরো প্রক্রিয়াটি অবৈধ, এবং দেশের 50-এরও বেশি অংশ মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। সবচেয়ে বড় যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। তো পুরো প্রক্রিয়াটিই তো অবৈধ হয়ে গেল। আর মানে প্রত্যেকটা নির্বাচন কমিশন অফিসে যা যা হচ্ছে সেটাও কিন্তু বৈধ নয়। তো এরকম একটি অবৈধ নির্বাচনে ইউনূসের চেষ্টা হচ্ছে জঙ্গি জামাত ইসলামকে ক্ষমতায় আনা, নিজে রাষ্ট্রপতি হওয়ার। আর যদি নির্বাচন না হয়, জামাত ইসলামী এখন যেভাবে সহযোগী আছে থাকবে, তিনি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে আরও দীর্ঘ সময় থাকবে। তো সে সব জায়গাতেই সে আসলে সুবিধাজনক জায়গায় আছে। কিন্তু আমার মনে হয় যে এই সমস্ত ছলচাতুরি আমরা আমজনতা যখন বুঝি, বাকিরাও বোঝে। এসব খুব বেশি দিন চলবে না, শান্তি ফিরে আসবে। নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নেই, এ কথাগুলো এখন তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে। বিশেষ করে আমার দেশের মাহমুদুর রহমান, তিনি শুরু করে দিয়েছেন, ছোট ছোট ক্যাপসুল প্রেসক্রিপশন আসছে। ক্যাপসুল দলগুলো, যেই জঙ্গি সংগঠনগুলো থেকে নানাবিধ কথা আসছে। আমার মনে হয় খুব দায়িত্বশীলভাবে আমাদের এখন তাদের কর্মকাণ্ড দেখে সেইভাবেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। ভাষা আন্দোলন দেখেছে বাংলাদেশের মানুষ, এবং সেই আন্দোলনে জয়লাভ করেছে। তারপরে আবার বাংলাদেশের এই বর্তমান যে পরিস্থিতি, কিন্তু তার মাঝে আবার পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মধ্যে যে আন্দোলন, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারপরে আবার একটা বাংলাদেশে অস্থির পরিস্থিতি। এখন সেই অস্থির পরিস্থিতি থেকে শান্তি ফিরে পেতে আওয়ামী লীগের কাঁধে কি আবার কোনো বড় দায়িত্ব চাপলো, যে বাংলাদেশের মানুষকে শান্তি ফিরিয়ে দিতে হবে এবং সেই আন্দোলনের কাণ্ডারি হতে হবে আওয়ামী লীগকে? ধন্যবাদ। 1952 সালে তরুণ বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন, আরও অনেক ভাষা সৈনিক, ভাষা গবেষক, অনেক রাজনৈতিক ব্যক্তিদের সাথে। তো সেই ভাষা আন্দোলনে তরুণ বঙ্গবন্ধুকে নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়েছিল শেখ মুজিব। তিনি অনশন করেছিলেন ফরিদপুর কারাগারে। এবং 1971 সালে ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ তখন রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং আজকেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আবারও স্বাধীনতা পুনরুদ্ধারের যুদ্ধ হবে। বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই দেশের জন্য কাজ করে গেছে, রক্ত দিয়ে গেছে, এবারও তার ব্যত্যয় হবে না। আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা, তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন, আমরা প্রস্তুত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই যুদ্ধ আবারও বাংলাদেশের মানুষকে মুক্ত করবে এবং স্বাধীনতা পুনরুদ্ধার করবে। অনেক ধন্যবাদ। বাংলাদেশে যে বর্তমানে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতি কবে শান্ত হবে সেদিকেই তাকিয়ে যেমন বাংলাদেশের মানুষ, তেমনই কিন্তু সেদিকে তাকিয়ে সারা বিশ্ব।